আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি কবিতা নিয়ে এলাম এসএসসি পর্যায়ে। খুবই বিখ্যাত একটি কবিতা, কপোতাক্ষ নদ। এই কবিতাটা যেমন বিখ্যাত, এই কবিতার লেখক তার চাইতেও বেশি বিখ্যাত। কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, আমাদের বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি। তাকে প্রথম আধুনিক কবি বলা হয় কারণ মধ্যযুগের পর সময়ের যে পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিকতা এসেছে, সেটাকে তিনি সাহিত্যে বাস্তব রূপ দিয়েছেন। অর্থাৎ মানুষকে নিয়ে যে সাহিত্য রচিত হতে পারে, দেব দেবতা, ধর্মীয় কাহিনী ইত্যাদি বাদ দিয়ে মানুষ এবং মানুষের মনস্তাত্ত্বিক বিষয়, দেশপ্রেম প্রভৃতি নিয়ে যে সাহিত্য হতে পারে, সেটা প্রথম আমাদের এই মাইকেল মধুসূদন দত্তই দেখিয়েছেন, যে কারণে তাকে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি বলা হয়। তার জীবনটা ছিল খুবই বৈচিত্র্যময়। জীবন যেমন বৈচিত্র্যময়, তিনি কাজও করেছেন তেমনি বৈচিত্র্যময়। প্রচুর কাজ করেছেন এবং ছোটবেলা থেকেই খুবই প্রতিভাবান ছিলেন। সেই প্রতিভার স্বাক্ষর দিয়ে তিনি বাংলা সাহিত্যকে এক টানে প্রায় 500 বছর এগিয়ে দিয়েছেন। তার চাইতে বেশি বললেও ভুল হবে না। অর্থাৎ বাংলা সাহিত্যকে একটা কাঠামোহীন অবস্থা থেকে একটা কাঠামোবদ্ধ একটা সুন্দর জায়গায় তিনি নিয়ে এসেছিলেন। তো মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1873 সালে মৃত্যুবরণ করেছেন। জন্মগ্রহণ করার পর তার বৈচিত্র্যময় জীবনের শুরু হয়। শৈশব থেকেই তিনি কিছুটা একটু উশৃঙ্খল টাইপের ছিলেন। তো বাবা মা চিন্তা করলেন, এই ছেলের মতিগতি ভালো না, এই ছেলেকে বিয়ে করিয়ে দেওয়া দরকার। তখন তার বিয়ে ঠিক করা হলো। তো বিয়ে ঠিক করার পর মাইকেল মধুসূদন দত্ত পালিয়ে গেলেন। পালিয়ে গিয়ে 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। সেখান থেকে পালিয়ে গিয়ে আমাদের বইতে 42 সাল আছে, বইতে ভুল দেওয়া আছে, এটা 43 সাল হবে। 43 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং সেখানে গিয়ে পরবর্তী জীবনে তিনি মাদ্রাজে অবস্থান করেন। মাদ্রাজ মানে এখন যেটাকে চেন্নাই বলা হয়। সেখানে অবস্থান করে তিনি কিন্তু ইংরেজিতে কবিতা লেখা শুরু করেছিলেন। ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দি পাস্ট, এই দুইটা কিন্তু তখন লিখেছিলেন তিনি টিমোথি ও পেন পোয়েম ছদ্মনামে। তো তখন তিনি চেষ্টা করেছিলেন যে ইংরেজিতে কাব্য রচনা করে একজন ব্রিটিশ কবি হবেন এবং খুবই স্বনামধন্য একজন কবি হবেন। কারণ তিনি এই বাংলাকে, বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলা ভাষাকে কোনো কিছুকেই তিনি পছন্দ করতেন না, যে কারণে তিনি বাঙালি মেয়েকে বিয়ে পর্যন্ত করেননি। তো তারপর তিনি তার জীবনের অনেক চড়াই উতরাই পেরিয়ে বিদেশ থেকে আবার ফিরে এসে বাংলা ভাষায় কাব্য রচনা শুরু করেছিলেন। সেখানে তার বন্ধুরাও তাকে পরামর্শ দিয়েছিল, অনেকেই পরামর্শ দিয়েছিলেন। ছোটবেলাতেই তিনি কিন্তু আরবি এবং ফার্সি ভাষাটা মসজিদের যে ইমাম আছে তাকে শিক্ষক রেখে তার পরিবারে পড়িয়ে দেওয়া হয়েছিল এবং তার মা যে জাহ্নবী দেবী, তিনি তাকে রামায়ণ মহাভারত শিখিয়েছেন, সংস্কৃত ভাষা শিখেছেন। ফলে ছোটবেলা থেকে অনেকগুলো দক্ষতা, অনেকগুলো গুণ তিনি অর্জন করেছিলেন। তারপর যখন বিদেশ গেলেন, তারপর দুইজন বিদেশিনীকে বিয়ে করেছেন, পরবর্তীতে দুইটা বিয়ে করেছিলেন, তাও বাঙালিকে তিনি বিয়ে করেননি। দুইটাই, রেবেকা এবং হেনরিয়েটা, দুইটাই কিন্তু সাদা চামড়ার মানুষ। তো তিনি বাংলা সাহিত্যে প্রথম যে বিপ্লবটা ঘটিয়ে ফেলেছিলেন সেটা হচ্ছে মহাকাব্য মেঘনাদবধ কাব্য লিখে। রামায়ণের কাহিনী নিয়ে এই মেঘনাদবধ কাব্য যখন লিখলেন, তখন দেখা গেল সেখানে রাম নয় বরং রাবণই বেশি দেশপ্রেমিক এবং বেশি আধুনিক। তো এই যে তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেছেন, রাক্ষস বা দেবতা হিসেবে দেখেননি, এই জন্য তিনি আধুনিক হয়ে পড়েছিলেন। তারপর লিখলেন তিনি তারপর তার কাব্য তিলোত্তমা সম্ভব কাব্যের কথা বলা যায়, ব্রজাঙ্গনা বীরাঙ্গনা দুইটা কাব্যের কথা বলা যায় এবং চতুর্দশ পদী অর্থাৎ সনেট কবিতা, যেগুলো সনেটের বাংলা হচ্ছে চতুর্দশ পদী কবিতা বলি। 14টা লাইন থাকে, এই জন্য চতুর্দশ পদ বলা হয়। এটা আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের কপোতাক্ষ নদ একটি চতুর্দশ পদী কবিতা। কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ আমরা অলরেডি জেনে ফেলেছি যে এটা কোথায়। বাংলাদেশের যশোরের সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদ আছে, যেখানে এখন মধু মেলা হয়। মাইকেল মধুসূদনকে নিয়ে সেখানে মধু মেলা হয়, অনেকেই হয়তো গিয়েছেন, আপনারা দেখেছেন সেখানে। তো কপোতাক্ষ নদের নদটা হচ্ছে সাগরদাড়ি গ্রামে, এটা আমরা সবাই জানি, এটা বলার অপেক্ষা রাখে না। সনেট কি? সনেট হচ্ছে 14 লাইনের, যেহেতু চতুর্দশ পদী তার মানে 14টা লাইন থাকবে, এটাও আর বলার অপেক্ষা রাখে না। 14টা লাইন দুই ভাগে ভাগ করা থাকে। প্রথম লাইনে থাকে হচ্ছে 8 লাইনে থাকে হচ্ছে অষ্টক। এই অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা। এখানে থাকে হচ্ছে 8 লাইন।
তো ভাবের প্রবর্তনা মানে কি? মানে হচ্ছে আমার মনে একটা ভাবনার উদয় হলো, একটা ভাবনা তৈরি হলো, সেই ভাবনাটা কি সেটা প্রকাশ করা, যে আমার মনে এই কষ্টটা, এই ভাবনাটা, এই অনুভূতিটা প্রকাশ পেয়েছে, সেটা প্রথম 8 লাইনে কবি করেন। মূলত এই ভাবের প্রবর্তনা হচ্ছে মনের কষ্ট, কবির মনের কষ্ট। এই কবিতায় কবি মনের যে কষ্টটা আছে সেটাই তিনি প্রকাশ করেছেন এই ভাবের প্রবর্তনা অংশে। তিনি কি বলেছেন? তিনি তখন ছিলেন ফ্রান্সের ভার্সাই একটা নগরী আছে, ভার্সাইতে অবস্থান করেছিলেন। ফ্রান্সের ভার্সাইতে অবস্থানকালে তিনি হঠাৎ করে বুঝতে পারলেন যে শৈশবে তিনি যেভাবে বড় হয়েছেন যশোরের সাগরদাড়ি গ্রামে, সেখানে যে কপোতাক্ষ নদ ছিল তার স্মৃতি তার মনকে নাড়া দিচ্ছে, খুব কষ্ট লাগছে, কেমন যেন একটু নস্টালজিক অর্থাৎ স্মৃতি কাতরতায় তিনি ভুগছেন। এই অবস্থায় তিনি তখন এই কবিতাটা শুরু করেছেন। প্রথম কবিতা হচ্ছে সতত হে নদ তুমি পরমোর মনে। সতত মানে সব সময়, হে নদ, এই কপোতাক্ষ নদের কথা বলা হচ্ছে। পরমোর মনে সতত তোমার কথা ভাবি এ বিরলে। বিরলে কথাটার অর্থ হচ্ছে, বিরলে অর্থ হচ্ছে নিরিবিলিতে, 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 একান্ত নিরিবিলিতে যখন থাকেন তখন কবির মনে এই কপোতাক্ষ নদের কথা মনে হয়। ফ্রান্সের ভার্সাই নগরীতে তখন তিনি অবস্থান করছেন। তাহলে সতত হে নদ তুমি পরমোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি, সতত যেরকম করে লোক নিশার স্বপনে, রাতের বেলা স্বপ্নে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। যেভাবে মানুষ স্বপ্নে মন্ত্র ধ্বনি শুনতে পায়, হিন্দু ধর্মে মানুষ স্বপ্নে হচ্ছে মন্ত্র শুনতে পেত আগেকার যুগের, এরকম একটা পৌরাণিক কাহিনী ছিল। তো মন্ত্র যেমন স্বপ্নে আসে সেরকম স্বপ্নের মতো করে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি তিনি শুনতে পান। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, ছলনে মানে হচ্ছে ছলনায়, অর্থাৎ কান জুড়িয়ে যায় কবি যখন স্বপ্নে সেটা শুনতে পান। কবি ভ্রান্তির ছলনায় মানে কবি যেটা শুনছেন সেটা তো বাস্তব না, তিনি আছেন ফ্রান্সে, কপোতাক্ষ নদ হচ্ছে আমাদের যশোরের সাগরদাড়ি গ্রামে, তাহলে এটা তো তার শোনার কথা না, কিন্তু ছলনা করে ভুলে তিনি এটা শুনছেন। কিন্তু এই যে ভুল করে শুনছেন তারপরও কবি কান জুড়িয়ে যাচ্ছে, এই জন্য বলেছেন জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। তারপর কবি আরেকটা কথা বলেছেন, তিনি বহু দেশে ঘুরেছেন, বহু নদ নদী দেখেছেন, বহু নদ নদী দেখেছেন, বহু দেশে ঘুরেছেন, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। অনেক দেশ দেখেছেন, অনেক নদ নদী দেখেছেন, কিন্তু এই যে ছোটবেলায় কপোতাক্ষ নদের পানি খেয়েছেন, জল পান করেছেন, এই স্নেহের যে তৃষ্ণা, যে শান্তিটা ছোটবেলায় তিনি পেতেন, সেটা তো আর কোথাও তিনি খুঁজে পাচ্ছেন না। অনেক নদী দেখেছেন, অনেক বড় বড় দেশে তিনি গিয়েছেন, কিন্তু সেই যে প্রশান্তি, সেই যে মনের আকুতি তার মধ্যে রয়ে গেছে, এটা কেউই আর মেটাতে পারছে না। এই জন্য কবি বলেছেন এই কপোতাক্ষ নদের জলকে বলেছেন মাতৃদুগ্ধ। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। আমার জন্মভূমিটা যদি মাতৃস্তনের সাথে তুলনা করা হয় তাহলে কপোতাক্ষ নদ হচ্ছে মাতৃদুগ্ধ, অর্থাৎ মায়ের দুধের যেমন কোনো বিকল্প নেই, তেমনি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের যে শৈশবে যে তৃষ্ণাটা, যে তৃষ্ণার্ত হয়ে যেখানে পানি পান করলে যে প্রশান্তিটা আসতো, সেটারও কোনো তুলনা হয় না, মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন। এইটুকু পর্যন্ত ভাবের প্রবর্তনা শেষ হয়েছে, অর্থাৎ ফ্রান্সের ভার্সাই নগরীতে তার যে মনে কষ্ট সেটা বলেছেন, বহু নদ নদী দেখেছেন কিন্তু মনের তৃষ্ণা মেটেনি, তৃষ্ণা মেটেনি, মেটেনি। এই তৃষ্ণা না মেটার কারণে কিন্তু এই কবিতাটা তিনি বলেছেন এটাকে মাতৃদুগ্ধ। মাতৃদুগ্ধ যেমন তার কোনো বিকল্প নেই, তেমনি কপোতাক্ষ নদের পানিরও কবির কাছে কোনো বিকল্প নেই। এখন আমরা শতকের কি আছে দেখব। শতক আমাদের বইতে আছে কিন্তু ষষ্ঠক, এটা ভুল আছে। ভাবের পরিণতি, ভাবের পরিণতি অর্থাৎ কবির মনে যে একটা ভাবনা তৈরি হলো, এটার ফলাফল কি? পরিণতি মানে হচ্ছে ফলাফল। আমাদের মনে যখন একটা অনুভূতি তৈরি হয়, এটার রেজাল্ট কি আমরা চিন্তা করি, এই যে তুই ভাবছিস এটা কি হবে, সামনে বিপদ হবে কিনা, এরকম আমরা ভাবি না? তো সেরকম কবির মনে যে এই যে মনের কষ্ট ভাবনাটা এসেছে, এটার রেজাল্টটা কি, ফলাফল কি, সেটা ভাবের পরিণতি অংশে যেখানে 6 লাইন থাকে, 6 লাইন, এই 6 লাইনই কবি এখন বলবেন। কবি বলছেন তখন এই 8 লাইনের পর, আর কি হে হবে দেখা যতদিন যাবে,
আর কি হবে দেখা যত দিন যাবে। তাহলে এখানে একটা আক্ষেপ প্রকাশ পেয়েছে, আক্ষেপ, প্রবল আক্ষেপ প্রকাশ পেয়েছে কবি। আর কি কোনোদিন দেখা হবে এই কপোতাক্ষ নদের কাছে, নাকি তিনি ফ্রান্সের ভার্সাই নগরে যেখানে ইউরোপে আছেন সেখানেই কি মারা যাবেন, নাকি আর কোনোদিন দেখা হবে, এটা নিয়ে কবির একটা আক্ষেপ, মনের একটা কষ্ট, এটা বলেছেন আক্ষেপ প্রকাশ। আর কি হবে দেখা যত দিন যাবে, প্রজারূপে রাজরূপে সাগরেরে দিতে তুমি, বাড়িরূপ কর তুমি সাগরেরে দিতে। কপোতাক্ষ নদকে বলছেন বাড়িরূপ কর, বাড়ি মানে হচ্ছে পানি, কর মানে হচ্ছে ট্যাক্স। আমরা যেমন সরকারকে টাকা ট্যাক্স দেই, কপোতাক্ষ নদও সে তেমনি পানি ট্যাক্স দেয় সাগরকে। এটা বলেছেন বাড়িরূপ কর তুমি সাগরেরে দিতে। তখন কবি একটা মিনতি জানাচ্ছেন, মিনতি মানে কাতর অনুরোধ জানাচ্ছেন কপোতাক্ষ নদের কাছে। কাতর অনুরোধ জানাচ্ছেন এখন কপোতাক্ষ নদের কাছে। বঙ্গজ জনের কানে শখে সখারিতে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ কবি যে কাতর হয়ে কপোতাক্ষ নদের কথা বলছেন, যে মিনতি জানাচ্ছেন, সেই মিনতিটা যেন একই রকম ভাবে কপোতাক্ষ নদ তার কথাটা, কবির নামটা বঙ্গজ জনের কানে মানে বাংলাদেশের মানুষ, বঙ্গজ জন মানে হচ্ছে বাংলাদেশের মানুষ বা বাঙালিদের কানে যেন কবির নামটা পৌঁছে দেয়। অর্থাৎ কবি যেমন কপোতাক্ষ নদকে বাইরে বসে স্মরণ করছেন, তেমনি কপোতাক্ষ নদ যেমন তার নামটা বঙ্গজ জনের মানে বাংলাদেশের মানুষের কানে পৌঁছে দেয়। এই মিনতিটা কবি করেছেন। তো এই মিনতি করার মধ্য দিয়ে কবির মনে কিন্তু একটা প্রশান্তি এসেছে। সনেট কবিতায় সাধারণত প্রথম অংশে মনোভাবটা বর্ণনা করা হয়, তারপর ফলাফলটা বর্ণনা করা হয়। তাহলে ফলাফলে এসে কবি যে মিনতি করেছেন, কবির প্রবল দেশপ্রেমের প্রকাশ ঘটেছে, প্রবল দেশপ্রেম। এই প্রবল দেশপ্রেমের প্রকাশ কবির ঘটেছে, এই দেশপ্রেমের প্রকাশ ঘটানোর মধ্য দিয়ে কবির যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কিছুটা হলেও লাঘব হয়েছে। এই যন্ত্রণাটা লাঘব হয়েছে শেষ অংশে এসে, কারণ তিনি কপোতাক্ষ নদকে মিনতি জানিয়েছেন যে আমার নামটাও পৌঁছে দিও। এখন মাইকেল মধুসূদনের নাম কিন্তু সবার কাছে পৌঁছে গেছে, এই কবিতার মাধ্যমেই কিন্তু অনেকাংশে পৌঁছেছে। তাহলে তার মনের আশাটা কিন্তু কিছুটা হলেও অনেকাংশেই পূরণ হয়েছে, এটা আমরা বলতে পারি। তো মাইকেল মধুসূদন দত্ত প্রথম জীবনে বাংলাকে, বাংলাদেশকে, বাংলাদেশের প্রকৃতি, সমাজ সমস্ত কিছুকেই কিছুটা অস্বীকার করে বিদেশি যে সংস্কৃতি সেটাকে গ্রহণ করে অনেক বড় হতে চেয়েছিলেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে তিনি বুঝতে পারলেন তার মনে অনেক কষ্ট থেকে গেছে, শৈশবের যে তার ভালো লাগা, তার যে মনের আনন্দের অনুভূতিগুলি, সেগুলি তাকে বারবার পীড়া দিচ্ছে, যেগুলো আসলে পৃথিবীর কোনো জায়গায় গিয়েও মেটানো সম্ভব না। আমরা মায়ের অভাব যেমন কোনো স্থানে গিয়ে পূরণ করতে পারি না, তেমনি মাতৃভূমির অভাবও আমরা পৃথিবীর কোনো জায়গাতেই গিয়ে পূরণ করতে পারবো না। এটা শুধু বুঝবে তারাই যারা বিদেশে অবস্থান করছে দীর্ঘদিন, আত্মীয় স্বজনকে বাড়িতে রেখে বা দেশটাকে আলাদা রেখে, তারাই এই অনুভূতিটা বুঝতে পারবে। সেই রকম একটা অনুভূতি আমাদের কপোতাক্ষ নদের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই কবিতাটি আপনারা এখন বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।